স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছে আমি ইফতিসাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাতে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানায় তারা। আজকের কর্মসূচিকে নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপের লড়াই হিসেবে উল্লেখ করেন দলের নেতারা। জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভ জানান তারা। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান বা পুনর্বাসন ঠেকাতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের এ সমাবেশে তিনি জনগণের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করার আহ্বান জানান। অন্যদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে বলেন বিএনপি মহাসচিব। এবং জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। কাল ফের সাক্ষ্য গ্রহণ হবে। সঠিক সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন অকাট্য প্রমাণ তাদের হাতে আছে। আদালতে হাজির করা হয় এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপিকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও জনকল্যাণমুখী দ্বিতীয় রিপাবলিকান গঠন, গণহত্যার বিচার এবং ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক এই ঘোষণা দেন। দুপুরের পর থেকেই বিভিন্ন জেলা ও রাজধানীর বিভিন্ন অঞ্চলের ব্যানারে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার আয়োজনে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে ছিলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এনসিপির এই কর্মসূচিকে দলটির নেতারা নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপের লড়াই হিসেবে বর্ণনা করেন। তাদের বক্তব্যে উঠে আসে জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী সংস্কার প্রক্রিয়া পূরণ না হওয়ার ক্ষোভ। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে, আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্বমঞ্চে হাজির করতে চাই। ঠিক এক বছর আগে এই কেন্দ্রীয় শহীদ মিনারেই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। আজ একই জায়গা থেকে ঘোষণা করেন নতুন বাংলাদেশের ইশতেহার। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। এনসিপির এই কর্মসূচিতে দেখা যায়নি তুষারের মতো বেশ কিছু বিতর্কিত নেতাদের। নতুন বাংলাদেশ গঠনে এনসিপির আজকের এই ইশতেহার ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা দলটির নেতাকর্মীদের। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান বা পুনর্বাসন ঠেকাতে ছাত্রদলকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এই আহ্বান জানান তিনি। রাজধানীর শাহবাগে নেতাকর্মীরা জড়ো হন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে। সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি রাজধানীর বিভিন্ন ইউনিট সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
জুলাই আগস্টের ছাত্রদলের ১৪২ নেতাকর্মী নিহত হয়েছে, তাদের স্মরণ করা হয় সমাবেশে। আন্দোলনের অগ্রভাগের নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। অনেকে এটি নিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছে অভিযোগ করেন সংগঠনের সভাপতি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। তারেক রহমান বলেন, কথামালার রাজনীতি নয়, শুরু করতে হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণদের জন্য নেয়া সকল কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে মেধাবী মানুষের প্রয়োজন উল্লেখ করে শিক্ষার্থীদের তিনি বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান বা পুনর্বাসন ঠেকাতে ভূমিকা পালন করতে হবে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। যার আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভেদ এখন দৃশ্যমান। একে অপরের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এমন বাস্তবতায় শাহবাগে এই বিশাল সমাবেশটি করে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিল। আর এই সমাবেশে আসা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের অতীতের মতোই রাজপথে থাকতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। নৌ বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নৌবাহিনী সদর দপ্তরে এই আয়োজনে উদ্বোধন করেন তিনি। এই পর্ষদের মাধ্যমে দুই বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নৌ ও বিমান বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য কাল দিন ঠিক করেছে আদালত। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় প্রধান নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ আনুষ্ঠানিক বিচার শুরুর দিনে ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মূল বিচার কাজ শুরুর আগে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য রাখেন তিনি। বলেন, সঠিক সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, এমনটাই চান তারা। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করবেন তারা। বিচারিক কার্যক্রমের এই পর্বটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। স্পষ্টভাবে বলা প্রয়োজন, আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ, যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল, তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে। মামলার প্রথম সাক্ষী ছিলেন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া খোকন চন্দ্র বর্মন। 5ই আগস্ট কিভাবে গুলিবিদ্ধ হন সেটি তুলে ধরে এর জন্য তিনি শেখ হাসিনা সহ অন্যদের দায়ী করেন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এ সময় জেরা করেন সাক্ষীকে। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত্য আছে। এদিন সকালে হেলমেট ও হাতকড়া ছাড়াই ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ক্লাসে ফিরেছেন মাইলস্টোনের দিয়াবাড়ি শাখার শিক্ষার্থীরা। বিমান দুর্ঘটনার হতাহতের শোক কাটিয়ে ক্যাম্পাসে ফিরে স্বাভাবিক হতে চেষ্টা করছেন তারা। মঙ্গলবার থেকে কলেজ পর্যায়ের ক্লাস পুরোদমে চলবে, তবে স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে আর কিছুটা সময় লাগার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের রিপোর্ট। বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্বাভাবিক হতে শুরু করেছে। দুর্ঘটনার পর প্রথমবারের মতো ক্যাম্পাসে শিক্ষার্থীরা। প্রথম দিন বন্ধুদের সাথে আলাপচারিতায় সময় কেটেছে, পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন। ছোট ভাই বোন মারা গেল, ওদের জন্য কষ্ট লাগছে, কারণ পিচ্ছি বাচ্চা কাচ্চা, ওরা কী বা দোষ করেছিল, ওদের উপর এত বড় আজাব কেন পড়লো। আগে ক্লাস করতাম তখন তো এখানে দেখতাম বাচ্চারা খেলাধুলা করতো দোলনায়, কিন্তু এখন তার সেই পরিবেশ নাই। আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই জানান কলেজের অধ্যক্ষ। এই শোক কাটিয়ে উঠে পুরোদমে ক্লাসে পাঠদান মনোযোগী হবে এমনটা আশা করেন। ক্লাসটা হচ্ছে কালকেও কাউন্সিলিংয়ের মধ্যে যাবে, ফর্মাল ক্লাস না। আমার টিচাররা স্টুডেন্টদের সাথে কথা বলবে, কারণ কথা বলে কাউকে যদি মনে হয় যে সে একটু এখনও তার ঘোর কাটেনি বা আতঙ্কিত, তাকে আমরা তখন কাউন্সিলিংয়ে নিয়ে যাব। তো টিচাররা এদের সাথে কথা বলবে। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার আমাদের 5 তারিখের পরে, 6 তারিখ থেকে। যুদ্ধবিমান বিধ্বস্তের জায়গা দেখতে এখনো ভিড় করছে স্থানীয়রা। কেউ কেউ আবার সন্তানের স্মৃতিকে স্মরণ করতে আসছেন স্কুলে। ও তো ক্লাস শেষ করে নিচে আসছে কোচিং করবে, এই যে রেইনবো সেকশনটা, ওই সেকশনটা, ও ব্যাগটা ক্লাসে রাখছে, রাখে এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে। আর এমন সময় বিকট শব্দ হইয়া বিমানটা ব্লাস্ট হয়েছে, সামনে পড়াতে আতঙ্কিত হইয়া ভয় পাইছে, আর আগুনে ফুরে টুরে পিছনে পড়ে গেছে। আপনার হোস্টেলে বারান্দায় রয়েছে, ভাবতেছি যে বিমানটা মনে হয় ল্যান্ড করবে। এখন দেখতে দেখে যে এদিকে পড়লো, পরে ধোঁয়া শুরু হচ্ছে। দেখে খুব খারাপই লাগছে কি যে দাদা এদেশের ভবিষ্যৎকে বড় উজ্জ্বল করত বা বড় বড় শিক্ষা যোগ্যতা অর্জন করত, তারা বড় অল্প বয়সে মারা গেল। মানসিক অবসাদ কাটাতে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরা প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে নোয়াখালী ও যশোরে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকালে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও বিকেলের দিকে নিচে নেমে আসে। বর্তমানে আবারও বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যশোরের ভবদহ এলাকার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার আরও প্রায় 10 গ্রাম সহ অর্ধশত গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের ও ক্ষেতের ফসল। টানা বৃষ্টিপাতের কারণে ডুবে আছে নোয়াখালীর প্রায় সব উপজেলার বেশিরভাগ পাড়া মহল্লা, অলিগলি এবং বিভিন্ন সড়ক। দীর্ঘ জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান। পটুয়াখালীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মরিশা দিঘিনালা সড়কের 2টি স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। বজ্রপাত থেকে রক্ষায় সিলেট, নেত্রকোনা ও লালমনিরহাটে তাল গাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রপ কেয়ার ডিভিশন। সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দৌলতপুরে রাস্তার দুপাশে 7 কিলোমিটার এলাকা সহ সিলেট জেলার বিভিন্ন স্থানে 500 তাল চারা রোপণ করা হয়। চারা রোপণ করেন জেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের কর্মকর্তা ও স্কয়ার ফার্মার প্রতিনিধিরা। নেত্রকোনার মদন উপজেলাতেও 500 তাল চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধে দেশব্যাপী তাল চারা রোপণ কর্মসূচির আওতায় এ চারা রোপণ করা হয়। লালমনিরহাট সদর উপজেলা
উপজেলার সাপটানা, মাঝাপাড়া ও মহেন্দ্রনগরে 500 চারা রোপণ করা হয়েছে। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানান, চলতি বছরে দেশের বিভিন্ন এলাকায় 10,000 তাল চারা রোপণ করা হবে। হাওর অঞ্চলে কৃষক ভাইয়েরা একটা বড় প্রবলেম হচ্ছে আপনার এই বজ্রপাত। তো আমরা চেষ্টা করছি যে সবার মধ্যে এই আলোড়নটা তৈরি করার, যাতে এই তাল গাছগুলো আমরা রোপণ করে দিচ্ছি প্রতীকী হিসেবে, সবাই যাতে এটা চাষ করে, মানে ব্যবহার করে এবং রোপণ করে, এবং এটার একটা ঈদ তৈরি হয়ে যায়, এক সামাজিক আন্দোলনে পরিণত হয়ে যায়। তাল গাছের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি থাকার কারণে সে লম্বা যেমন বড় হয়, পাশাপাশি সে দূর দূরান্ত থেকে বজ্রপাতকে আকর্ষণ করার কারণে এলাকার যে কৃষক যারা বজ্রপাতে প্রত্যেক বছর যে হারে মৃত্যুবরণ করতেছে, ওখান থেকে আকর্ষণ করে তারা বজ্রপাতকে নিরোধ করে, যার কারণে আমরা তাল গাছকে বেছে নিয়েছি আর কি। যে জায়গাগুলোতে বজ্রপাত বেশি হয় সেই জায়গাগুলোতে আমরা রাস্তার দুই ধারে তালের চারা লাগাচ্ছি, যেন বজ্রপাতটা কম হয়। সরকারি তিতুমির কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল 2.0। 3 দিনব্যাপী এ ব্যতিক্রমী ভাষা উৎসবের অংশগ্রহণ করেন 20টি বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী। পুরো ইভেন্ট সাজানো হয়েছিল 7টি একক এবং একটি দলীয় সেগমেন্ট নিয়ে। আয়োজকরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি চর্চার পাশাপাশি তাদের নিজেদের দক্ষতা এবং প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবে। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল মাছরাঙা টেলিভিশন। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় সরকারি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন, এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি, রাতারাতি কেনা বন্ধ করে দেয়া এত সহজ নয়। ট্রাম্প গত মাসে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত জরিমানার মুখোমুখি হবে ভারত। এবার খেলার খবর। মেয়েদের অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই খেলতে লাওস গিয়ে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। গতকাল লাওস পৌঁছায় লাল সবুজ দলের মেয়েরা। লাওসে সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাইয়ে এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। 6 আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পূর্ব তিমুরের বিপক্ষে লাল সবুজ দলটির মেয়েদের পরের ম্যাচ 8 আগস্ট। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 10 আগস্ট বাংলাদেশ খেলবে তাদের শেষ ম্যাচ। গ্রুপ সেরা দল সরাসরি খেলবে 2026 সালের এপ্রিলে থাইল্যান্ডের আসরে। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণপরিষদের নতুন সংবিধান ও কল্যাণমুখী দ্বিতীয় রিপাবলিক সহ 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। বিপ্লবের চেতনায় সংস্কার না হওয়ার ক্ষোভ। ফ্যাসিবাদ ও চরমপন্থা ঠেকাতে ছাত্রদলের প্রতি তারেক রহমানের আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশ। এবং জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার শুরু। ন্যায় বিচারের প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের, অকাট্য প্রমাণ থাকার দাবি চিফ প্রসিকিউটরের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।